এখন আমার আর অর্ণবের সম্পর্কটা ভালোই চলছে। বন্ধুত্বের সম্পর্কটা আমরা দুজনে খুব ভালোভাবে পালন করছি। দুজনে এখন নানান ধরনের গল্প করি, দুজন দুজনকে সব কথা শেয়ার করি। অর্ণব এখন আগের মতো এত চুপচাপ থাকে না, এখন উনি ভালোই কথা বলেন। আগে আমার সাথে প্রয়োজন বাদে কথা বলতো না, আর এখন সব কথা বলে, কোনো ধরনের কথা বাদ দেয় না। আমাকে বলা থেকে প্রতিদিন রাতে আমাকে বলে যে আজকের দিনটা কেমন কেটেছে, কি কি করেছি, আর আরও শুনতে ভালো লাগে। হাজার হোক প্রিয় মানুষটার সব কথাই শুনতে ভালো লাগে। প্রিয় মানুষটার কথা শুনতে কান্না ভালো লাগে। উনি যখন কথা বলে আমি চুপ করে শুধু ওনার দিকে তাকিয়ে থাকি আর ওনার কথা শুনি। ওনার কথাগুলো অনেক সুন্দর, আর উনি অনেক সুন্দর করেও কথা বলেন। এখন ওনাকে খুব ভালো করেই চিনি এবং বুঝি। ওনার প্রতি কদমে আমি বুঝি উনি কী ভাবছেন, ওনার কী প্রয়োজন, উনি কী বলার আগে আমি বুঝতে পারি। এটা নিয়ে অর্ণব অনেক অবাকও হয়, আমাকে জিজ্ঞেস করে আমি কীভাবে বুঝি এত কিছু। উনি বলার আগেই তখন আমি শুধু একটা হাসি দিয়ে বলি এমনিতেই বুঝি। আমি যে ওনাকে কতটা ভালোবাসি সেটা উনি জানেন না, কখনো জানবেন কি না সেটাও জানি না। তবে আমার পূর্ণ বিশ্বাস যে একদিন না একদিন উনি ঠিকই আমাকে বুঝবেন আর আমাকে মেনে নেবেন। আমি সেদিনের অপেক্ষায় আছি। রাতে অর্ণব মোবাইল চালাচ্ছিল। আমি অর্ণবের কাছে গিয়ে বললাম, মিম আপনি যে গান গেতে পারেন সেটা তো জানতাম না, আর আগে তো এই কথা কখনো বলেননি আমাকে। অর্ণব অনেকটা অবাক হয়ে বললাম, তুমি জানলে কি করে? মিম আপনার গিটার দেখে আজকে হঠাৎ করে চোখে পড়লো। অর্ণব, আগে গান গাওয়া হতো কিন্তু এখন আর গাওয়া হয় না। মিম কেন, কোনো কারণ আছে নাকি? অর্ণব, একটা সময় নিশা অনেক পছন্দ করতো আমার গান, এখন তো আর ও নেই, গান গাওয়ার কারণটাও নেই, তাই এখন আর গান গাই না, আর গিটারও বাজানো হয় না, এই জন্য গিটারটা ওইভাবে পড়ে আছে। অর্ণব কথাগুলো বলেই মন খারাপ করে ফেললো, হয়তো নিশার কথা মনে পড়ে গিয়েছে। আমি বললাম, মিম যদি আমি বলি তাহলে কি গান গাবেন? আশা করি ফ্রেন্ডদের কথা ফেলবেন না, ফ্রেন্ড হয়ে তো এতটুকু আবদার করতেই পারি, শোনাবেন একটা গান? আমার কথা শুনে অর্ণব হেসে দিয়ে বলল, অর্ণব তা তো করাই যায়, ফ্রেন্ডের কথায় কি আর ফেলা যায়? আমি ওনার কথা শুনে একটা হাসি দিলাম। উনি গিটারটা নিয়ে বসে গিটারের সুর তুলে গাওয়া শুরু করলেন। অর্ণবের গানে আমি পুরোপুরি ডুবে গেলাম। গান শুনে আমি অন্য একটা দুনিয়ায় চলে গেলাম। গানের প্রতিটা শব্দ অনুভব করছি। জানি না উনি কি ভেবে এই গানটা গাচ্ছেন, কিন্তু গানের শব্দগুলো আমার মন ছুঁয়ে গেল। এই মানুষটার সাথে থাকলে কেন জানি হারিয়ে যেতে ইচ্ছে করে। আচ্ছা, গানটা যদি উনি আমার জন্য গেতেন বা আমার উদ্দেশ্য গেতেন তাহলে কি ব্যাপারটা মন্দ হতো? অবশ্যই না। আমি তো চাই যে উনি আমার জন্য গান গাবেন, শুধু আমার জন্য না, কিন্তু এটা কখনো সম্ভব না, এটা কখনো স্বপ্নেও সম্ভব না। কথাগুলো ভাবতে ভাবতে আমার চোখ ঝাপসা হয়ে আসছে। গাল বেয়ে এক ফোঁটা নোনা জল পড়তে আমি হুঁশ ফিরল। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেললাম, কারণ অর্ণব যদি জানতে চায় আমি চোখে পানি কেন, তাহলে তার কোনো সদুত্তর আমি দিতে পারবো না। ওনাকে ভালোবাসার অধিকার তো উনি আমাকে দেননি। একটু পরে বললাম, আপনি তো অনেক ভালো গান গেতে পারেন, তাহলে গান শোনানোর জন্য ধন্যবাদ। অর্ণব, থ্যাংক ইউ, আমি একটু নিচে যাচ্ছি পানি আনার জন্য। অর্ণব, আচ্ছা ঠিক আছে। এর প্রথম অর্ণবের উপর খুব রাগ হচ্ছে। সোফার উপর বসে অনেকক্ষণ কান্না করলাম। আচ্ছা, অর্ণব কি বুঝে না আমি ওনাকে কতটা ভালোবাসি? আমি কি তা কখনো অধিকার নিয়ে ওনার সামনে দাঁড়াইনি? তারপরও আমার ভালোবাসা, আমার অনুভূতি কেন উনি ছোট করেন? এভাবেও কতক্ষণ কেঁদেছি জানি না। পরে চোখ মুখ ধুয়ে রুমে আসলাম। দেখলাম রুমে অর্ণব নেই। পরে দেখি বারান্দায় দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। বেশ কিছুক্ষণ পর অর্ণব রুমে এসে আমাকে ডাক দিল। অর্ণব, জি, কখন আসলে? আমাকে ডাক দাওনি কেন? মেম, ভাবলাম আপনি ব্যস্ত আছেন তাই। অর্ণব, কিছু হয়েছে তোমার? মেম, কই না তো। অর্ণব, চলো কোথাও ঘুরে আসি। মিম, এখন এত রাতে? রাত কত হয়েছে খেয়াল আছে? অর্ণব, কই এত রাত হয়েছে? মিম, 11টা বাজে। তাতে কি, রাতের বেলা ঘুরতে খুব ভালো লাগে, অন্য একরকম একটা অনুভূতি কাজ করে। বাবা মা যদি কিছু মনে করেন? অর্ণব, আরে আমার সাথে গেলে কেউ কিছু মনে করবে না, যাও রেডি হয়ে আসো। মিম, আচ্ছা। মানুষের জীবন যে কতটা অদ্ভুত তা আর বলার অপেক্ষা রাখে না। আগে আমার ছোট্ট একটা জিনিস ভেঙে গেলে কত কান্না করতাম, সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম, আর এখন হাজার মন খারাপ হলেও পাশের মানুষটাও বুঝতে পারে না, অথচ এই মানুষটাই তো আমার সব মন খারাপের সঙ্গী হওয়ার কথা ছিল। এসব ভাবতে ভাবতে রেডি হয়ে গেলাম। আমি সবুজ রঙের শাড়ি পরতেছি। অর্ণবকে গিয়ে বলতে যাব আমি রেডি হয়ে গেছি। এর মধ্যে অর্ণব চলে এসেছে। উনি কালো রঙের একটা পাঞ্জাবি পরেছেন, অনেক সুন্দর লাগছে ওনাকে আজকে। আমার পাঞ্জাবি খুব পছন্দের, কিন্তু অর্ণব কি করে জানলো? ওনার তো জানার কথা না। দূর, আমিও যে কী সব ভাবছি, উনি হয়তো এমনিতে পড়েছেন। অর্ণব বলল, অর্ণব তোমাকে খুব সুন্দর লাগছে। মিম, থ্যাংক ইউ। অর্ণব, চলে যাওয়া যাক। মিম, বাইরে বের হওয়ার পর দেখি উনি গাড়ি বের করেননি, তাই বললাম, মিম কি ব্যাপার, আপনি গাড়ি বের করেননি?
অর্ণব গাড়ি মোটা কাঁচের ভেতরে থেকে রাতে সৌন্দর্য মিস করতে চাই না। এই মানুষটার কথা শুনে খুব অবাক লাগছে, যে কিনা এসি ছাড়া 5 মিনিটও থাকে না। সে কি এ কথা বলছে? আমরা হাঁটছি, জায়গার নামটা বলতে পারছি না কোথায় আছি, কিন্তু অনেক ভালো লাগছে হাঁটতে। এর আগে কখনো এত রাতে বাইরে বের হওয়া হয়নি, আর এরকম ভাবে কারোর সাথে হাঁটতে বের হওয়া হয়নি। মিম, কেমন লাগছে? আপনি সাথে থাকলে আমার সব সময় ভালো লাগছে। পরিবেশটা খুব সুন্দর। রাতে ঘুরতে যতটা ভালো লাগে অন্য সময় এত ভালো লাগে না। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম সামনে একটা আইসক্রিম পার্লার। আইসক্রিম আমার অনেক পছন্দ। আইসক্রিম হলে আমার আর কিছু লাগে না। আমি তাকিয়ে আছি সেদিকে। অর্ণব বলল, কি দেখছো? না, তেমন কিছু না। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। মিম, কোথায় যাচ্ছেন? অর্ণব, দাঁড়াও, আসছি। অর্ণব আসলে আমি বললাম, মিম, কোথায় গিয়েছিলেন? এই নাও আইসক্রিম। কিন্তু অর্ণব, এটা তো চাইছিলে মনে মনে। মিম, আপনি কি করে বুঝলেন? অর্ণব, সব কথা সবসময় মুখ ফুটে বলা হয় না, কিছু কথা না বললেও বোঝা যায়। মিম, থ্যাংক ইউ। আমি আর অর্ণব আইসক্রিম খাওয়া শেষ করে হাঁটতে লাগলাম। দুজনেই চুপ করে হাঁটছি ল্যাম্প পোস্টের নিচে। ভালোই লাগছে পরিবেশটা। ল্যাম্প পোস্টের আলোতে রাস্তাটা আরো বেশি সুন্দর লাগছে। একদম জনমানব শূন্য রাস্তা, মাঝে মাঝে 2-1টা গাড়ি যাচ্ছে। এই পরিবেশটা এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালো লাগছে। মনে হচ্ছে যদি অর্ণবের হাতটা ধরে হাঁটতে পারতাম, এই একটা পরিবেশে প্রিয় মানুষটার হাত ধরে হাঁটলে মন্দ হবে না, বরং অনেক বেশি ভালো লাগবে। প্রিয় মানুষের হাত ধরে হাঁটার ইচ্ছা কার না বা থাকে, কিন্তু এই ইচ্ছা প্রকাশ করতে নেই। তবে কিছু ইচ্ছে পূরণ না হলে বা কি, উনি তো আমার সাথে আছেন, আমার পাশে আছেন, এটাই আমার কাছে বেশি। কিছুক্ষণ পর অর্ণব বলল, মিম, অর্ণব, যাকে ভালোবেসেছিলাম তাকে কি পেয়েছিলে? মিম, না, তাকে তো এখনো বলতেই পারিনি। অর্ণব, তুমি যদি বলো তাহলে আমি সাহায্য করতে পারি। মিম, কিসের সাহায্য? অর্ণব, যাতে তুমি তোমার মনের কথা তাকে বলতে পারো। আমি একটা মলিন হাসি দিয়ে বললাম, জানি না অর্ণব কি বুঝলো বা কি ভাবলো, তবে এ ব্যাপারে আর কোনো কথা বললেন না। আমরা হাঁটছি এখন ঢাকার একটা ব্যস্ত রাস্তায়। যদিও এখন রাস্তাটা বেশ শুনশান। দূরের ল্যাম্পপোস্টের আলোগুলো এখন কিছুটা ঝাপসা দেখাচ্ছে। রাতের অন্ধকারে সেগুলো জোনাকি মনে হচ্ছে। আর আমি আমার ভালোবাসার কথা ভাবছি। অর্ণব যে আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি আমার যে কোনো সমস্যা যে তাকে পাশে পাবো, তাতেও আমার কোনো সন্দেহ নেই। কিন্তু ওই যে মানুষ তো ভালোবাসার কাঙ্গাল। মানুষ ভালোবাসা পেতে ভালোবাসে। এমন সময় অর্ণব হাত ধরলো। হঠাৎ হাত ধরা চমকে উঠলো। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে আছি, কিন্তু উনি খুব স্বাভাবিকভাবে হাত ধরে রয়েছেন। জানি না ইচ্ছে করে নাকি মনের বলে, কিন্তু এখনকার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। অর্ণব, মিমজি, এখনো আমার হার্টবিট বেশি, হাতটাও কাঁপছে। অর্ণব আমার হাতটা জোরে চেপে ধরে বলল, চুলগুলো খুলে দাও, ভালো লাগবে দেখতে। ওনার এমন কথায় আমি আরও বেশি অবাক হলাম। নিজেকে সামলে নিয়ে বললাম, চুল জড়িয়ে যাবে, তখন কি আপনি ছাড়িয়ে দিবেন? অর্ণব, হ্যাঁ দিব, এখন খোলো। আমি চুল খুলছি। তখন অর্ণব বলল, জানো মিম, ভালোবাসা মানুষের খুব কাছে কখনো যেতে হয় না, নিজেকে কখনো পুরোটা প্রকাশও করতে হয় না। তোমার চারপাশে যত বেশি রহস্য থাকবে, মানুষ ততই তোমাকে কাছে পেতে চাইবে। মিম, হিমুর কথা বলছেন? হিমুর রচয়িতা কি বলছে জানেন? তিনি বলেছেন, ভালোবাসার ব্যাপারটা হাতের তালি দেওয়ার মতো, দুটো দিক থেকে লাগে, না হলে সেটা পূর্ণতা পায় না। অর্ণব, তিনি তো এটাও বলেছেন, প্রেম আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা যদি ওয়ান সাইড হয় তাহলে আরও বেশি। মিম, কি জানি, আমি এত ফিলোসফি বুঝি না। ভালোবাসাটা আমার কাছে আমার মতো করে প্রকাশ পায়। যুগে যুগে প্রেমিক প্রেমিকা একই থাকে, ভালোবাসাটা একই থাকে, তবে পরিবেশটা ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন পরিবেশে তারা ভিন্ন ভিন্নভাবে প্রকাশ পায়। অন্যবার কিছু বলল না, চুপ করে রইল। উনি এখনো আমার হাতটা ধরে রয়েছেন। আমার কাছে মুহূর্তটা যে কেমন লাগছে তা হয়তো বলে বোঝাতে পারবো না। আমি তো এটাই চেয়েছিলাম যে উনি আমার হাত ধরে হাঁটবেন। একটু আগেও এই ইচ্ছাটা ছিল আমার, আর এখন পূরণও হয়ে গেল। আসলে মানুষের লাইফে যে কখন কি হয় তা কেউ বলতে পারে না, বুঝতেও পারে না। আমরা গল্প করতে করতে বাড়ির দিকে ফিরলাম। একজন ভালোবাসাকে বলার জন্য বন্ধুত্বের আশ্রয় নিয়েছে, আরেকজন ভালোবাসা লুকানোর জন্য বন্ধুত্বের মুখোশ পড়েছে। বড় অদ্ভুত ব্যাপার। গতকাল রাত জাগার জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে যায়।
আমি ঘুমের মধ্যে টের পেলাম আমার মুখের উপর কারো গরম নিঃশ্বাস পড়ছে। একটু পর টের পেলাম আমার কপালে কেউ তার নরম ঠোঁট ছুঁয়ে দিল। আম্মা আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। অর্ণব এরপর বারান্দায় চলে গেল। আমি কিছুক্ষণ পরে উঠে ওয়াশরুমে চলে গেলাম। ওনাকে বুঝতে দিলাম না যে আমি কিছু টের পেয়েছি। শুধু শুধু বেচারা লজ্জা পাবে। আজকে অর্ণবের ছুটির দিন। সকালে রান্না শেষে রুমে গিয়ে দেখি অর্ণব খাটে বসে আছে। ওনার হাতে চিরুনি দিয়ে বললাম, নিন এবার চুলগুলো ছাড়িয়ে দিন, একটুও যেন ব্যথা না লাগে। উনি কিছু না বলে চুল আঁচড়ে দিতে লাগলো। এ ব্যাপারে যে উনি একদমই কাঁচা সেটা বুঝতে খুব একটা অসুবিধা হলো না। মিম, থাক লাগবে না, আমি করে নিচ্ছি। অর্ণব, কেন, কি হলো? মিম, কিছু না, দিন। মানুষটা তো অন্য কাউকে ভালোবাসে, শুধু শুধু এসব করে আর নিজের মায়া বাড়াতে চায় না। আর অন্যদিকে অন্য ভাবছে কি হচ্ছে তার সাথে এসব। সে তো নিসাকে ভালোবাসে, তবে মিমকে দেখলে তার এমন অনুভূতি হচ্ছে কেন? আর সকালের ওই ব্যাপারটা কিভাবে হয়ে গেল সেটা কিছুতেই বুঝতে পারছে না। আজকে ডিনার শেষে আমি আর অন্য বারান্দায় বসে আছি। অনেক মেঘ করেছে, ঠান্ডা বাতাস বইছে। ঠান্ডা বাতাসে শরীর মন ঠান্ডা হয়ে যাচ্ছে। বাতাসে বারবার চুলগুলো মুখের উপর পড়ছে। বাইরের দিকে তাকিয়ে আছি, অনেক ভালো লাগছে। বৃষ্টির আগ মুহূর্তে আমার অনেক ভালো লাগে। কিছুক্ষণ পর অর্ণবের দিকে চোখ পড়লো। উনি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আজ তার দৃষ্টি অর্থহীন। মেয়েরা নাকি প্রেমের ব্যাপারটা খুব সহজে ধরতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার মনে যে ধারণা উকি দিচ্ছে সেটা তো আমার জন্য নিষিদ্ধ। এমন সময় জোরে বৃষ্টি নেমে গেল। অর্ণব বলল, মিম চলো ছাদে যাই এখন। আরে আরে বৃষ্টিতে ভিজবো, চলো। আমিও আর কিছু না ভেবে বললাম, চলেন। বৃষ্টিতে ভিজছি, অনেক ভালো লাগছে। অর্ণব আমার সাথে ভিজছে। চোখ বন্ধ করে বৃষ্টির প্রতিটা ফোঁটা অনুভব করছি। হঠাৎ চোখ খুলে দেখলাম অর্ণব আমার সামনে দাঁড়িয়ে আছেন। গোল লাগা দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমি ওনাকে দেখে চোখ নামিয়ে ফেললাম। হঠাৎ করে উনি আমার কোমর জড়িয়ে ধরলেন। আমাকে ওনার একদম কাছে নিয়ে গেলেন। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। উনি আমার দিকে একটু একটু করে এগিয়ে আসছেন দেখে আমি চোখ বন্ধ করে ফেললাম। ওনাকে বাধা দিলাম না। একটু পরে উনি হঠাৎ করে আমাকে ছেড়ে দিয়ে নিচে চলে গেলেন। আমি হাঁ করে তাকিয়ে আছি, কিছুই বুঝতে পারলাম না যে কি হলো এত তাড়াতাড়ি। আমি ঠাই হয়ে দাঁড়িয়ে রইলাম। নিচে এসে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে ভাবতে লাগলাম, এটা আমি কি করতে যাচ্ছিলাম একটু আগে। আমার কি হয়েছিল? মিম আমাকে এখন কি ভাববে? আমি কি মিমকে ভালোবাসতে শুরু করেছি নাকি? না না, এটা কখনোই সম্ভব না। আমি তো নিসাকে ভালোবাসি, অন্য কাউকে না। তবে কেন মিমের কাছে গেলে এমন লাগে? মনে হয় ওর কাছেই থাকি, ওর থেকে দূরে যেতে ইচ্ছে করে না। মিমের কাছে গেলে কেন অন্যরকম একটা অনুভূতি কাজ করে। কই আর কারোর কাছে গেলেও তো এমন হয় না। এই মেয়েটার মধ্যে কি আছে যা আমাকে ওর কাছে এত টানে? আমি কেন ওর থেকে দূরে থাকতে পারি না? সব সময় শুধু ওর কাছে ওকে ঘিরে কেন থাকতে ইচ্ছে হয়? আর কিছুই ভাবতে পারছি না। সব কিছু কেমন যেন এমন। অর্ণব চলে গিয়েছে অনেকক্ষণ হলো, কিন্তু মিমি এখনো ঠায় দাঁড়িয়ে আছে আগের মতো। বৃষ্টির সাথে সাথে নিজের চোখের জল বিসর্জন দিচ্ছে। কি আর করবে? এখানে তো আর তার কিছু করার নেই। চাইলেও মিম অর্ণবকে নিজের করতে পারবে না। এখানে এসেছে শুধু মিম থমকে যায় আর এগোতে পারে না। এক্ষেত্রে যে মিমের হাত পা বাঁধা, চাইলেও সে এখন বাঁধন থেকে ছুটতে পারবে না। কি দোষ ছিল আমার? কেন আমার সাথে এমন হলো? কেন উনি আমাকে বোঝেন না? কেন বুঝেন না যে আমি ওনাকে ভালোবাসি, ওনাকে আমি কতটা চাই? আর কি করলে উনি আমাকে বুঝবেন? আমি আর পারছি না। আমি আর ধৈর্যের পরীক্ষা দিতে পারছি না। এই ধৈর্যের পরীক্ষা দিতে দিতে আজ আমি বড় ক্লান্ত। আর পারছি না এসব মেনে নিতে। আচ্ছা, একটা মানুষ আর কিভাবে এর চেয়ে বেশি সহ্য করতে পারে তা আমার জানা নেই। ওনাকে বলেছিলাম আমার কাছে আসতে, আর কে বলেছিল আবার দূরে ঠেলে দিতে? আমি তো বলিনি কখনো। তবে কেন উনি এবার আমাকে কাছে টেনে নেন, আমার দূরে ঠেলে দেন? আমি তো কখনো আমার অধিকার চাইনি, অধিকার নিয়ে সামনে দাঁড়াইনি। তবে কেন উনি আমার কাছে আসেন, আবার দূরে চলে যান? কেন কেন? উনি কি বুঝেন না এতটা কষ্ট হয় আমার? না, আমি আর মেনে নিতে পারছি না। আমি আর পারছি না। 3 মাস কেটে গেল। এই 3 মাসে আমি আর অর্ণবের সম্পর্কটা বন্ধুত্বে আটকে আছে, এর বাইরে একটু আগায়নি। তবে বন্ধুটির সম্পর্কটা ভালোই চলছে। এখন উনি আমার অনেক ভালো বন্ধু, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। আর অবশ্যই বলতে হবে অর্ণবের মতো বেস্ট ফ্রেন্ড হয় না। কেননা ওনার কাছে কিছু বলার আগে উনি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করেন, আর কিছু চাওয়ার আগে সেটা এনে দেওয়ার চেষ্টা করেন।
ওনার আমি একজন অনেক বড় মনের মানুষ, কিন্তু সে মানুষ হতে পারিনি, সেটা শুধু মিময় অর্ণব হতো। কিন্তু আমার কাছে এটাই বেশি, এর চেয়ে আর বেশি আশা করা যায় না। অন্তত আমি তো ওনার কাছে আছি, এটাই এখন আমার কাছে অনেক বেশি। মাঝে মাঝে ওনার কিছু কাজে মনে হয় উনি আমাকে মেনে নিয়েছেন, উনি আমাকে ভালোবাসতে শুরু করেছেন, কিন্তু পরক্ষণে মনে হয় না এরকম কিছু। ওনার সব কাজকর্মে আমি নিজেকে অনেক বেশি কনফিউজড। আমি জানি না উনি কী চান, আমি বুঝতে পারি না ওনার মনে কি চলছে। তবে একটা জিনিস আমি শিওর যে উনি আমার প্রতি দুর্বল। এটা উনি মুখে স্বীকার না করলেও আমি বুঝতে অসুবিধা হয় না। রাত 12টা, শীতে আমার শরীর কুঁকড়ে যাচ্ছে। অন্য পাশে শুয়ে আছে উনি। একবার ঘুমালে ওনার ঘুম সাধারণত সহজে ভাঙে না, কিন্তু আজ কীভাবে যেন উনি বুঝতে পেরেছেন যে আমার কষ্ট হচ্ছে। আমার কপালে হাত দিয়ে দেখে জ্বরে আমার গা পুড়ে যাচ্ছে। উনি বললেন, অর্ণব, মিম, জ্বর কখন আসলো? আমাকে ডাক দাওনি কেন? থাক, কথা বলতে হবে না, দাঁড়াও আমি পানি নিয়ে আসি, জলপটি দিতে হবে। 2 ঘন্টা ধরে জলপটি দেওয়ার পরও যখন জ্বর কমলো না, তখন অন্য বালতিতে করে পানি এনে আমার মাথা ধুইয়ে দেয়, তারপর ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। এটা সেই বৃষ্টির দিনের কথা। এসব ভাবতে ভাবতে নিজের মনে আসছি, যদিও এগুলো অর্ণবের কাছে বন্ধুত্বের খাতিরে করা, কিন্তু আমার কাছে এটাই ভালোবাসা। এই 3 মাসে এরকম আরও অনেক কিছু হয়েছে। একটা জরুরি কাজে বাবা মা আমাকে বাড়িতে যেতে বলেছিল, কথা ছিল 1 সপ্তাহ থাকবো। অন্য ব্যবসার কাজে শহরের বাইরে গিয়েছিল বলে ওনাকে আর বলে দিতে পারেনি, কিন্তু উনি 2 দিন পরে আমাকে এসে নিয়ে গিয়েছিল। আমাকে ছাড়া নাকি ওনার ভালো লাগে না। আমার এমনই কপাল যে এরপরও আমার স্বপ্ন দেখা বারণ, ভালোবাসা আশা করা বারণ। ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু ভালোবাসার অধিকার নিয়ে সামনে যাওয়ার অধিকার সবার নেই। আমার ক্ষেত্রেও ঠিক তাই। আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরেও ঘরে বসে অর্ণব আর আমি কথা বলছি। এমন সময় অর্ণব বলল, মিম, যাকে ভালোবাসো তাকে যদি কখনো না পাও তাহলে কি করবে? মিম, কি আর করব, এখন যা করি ভালোবেসে যাব। অর্ণবের এমন প্রশ্ন আমার অবাক হওয়ার কথা থাকলেও অবাক হলাম না, কারণ অর্ণব এখন প্রায় এই ধরনের প্রশ্ন করে। অর্ণব, তুমি আজও তার নামটা বললে না, কি করে বলবো বলুন? আমার ভালোবাসা প্রকাশ করার অধিকার তো আমি পাইনি। তোমার মতো একটা মানুষকে অবহেলা করি কিভাবে? তোমাকে পেলে যে কোনো মানুষের জীবন ধন্য হয়ে যাবে। সত্যি কি তাই? মানে যে কথাগুলো বললেন সেগুলো কি সবার ক্ষেত্রে প্রযোজ্য? দেখো মিম, তোমাকে একটা কথা, বাবু আপনারা আম্মাজান ডাকতেছে, কি জানি দরকার কথা কইব, এখনই যাইতে কইল। আচ্ছা তুমি যাও, আমি দেখছি। মা হঠাৎ করে আমাকে কেন ডাকলো? কিসের কথা বলতে চাচ্ছে? কিছুই তো বুঝলাম না, খালি যেতে বললো। এমন ভাবতে ভাবতে মায়ের রুমে গেলাম, গিয়ে দেখি মা বসে আছে। আমি বললাম, অর্ণব, মা ডেকেছিলে? মা, বস এখানে। অর্ণব, কি হয়েছে মা? কোনো সমস্যা? মা, সমস্যা আমার না, সমস্যা তোর। আমার আবার কি সমস্যা? আচ্ছা বলতো, তুই মেয়েটাকে আর কত কষ্ট দিবি? ও কিন্তু তোর জন্য ওর মা বাবাকে ছেড়ে এখানে এসেছে, কিন্তু তুই তো আর নতুন করে কোনো বাহানা বানাস না। জানিস মেয়েটা লুকিয়ে লুকিয়ে কাঁদে, কিন্তু সবার সামনে হাসি মুখে সবটা সামলে নেয়, কখনো কোনো অভিযোগ করেনি। অর্ণব চুপ। মা, তুই জানিস মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারি না, মনে হয় ওর জীবনটা আমি হাতে ধরে নষ্ট করেছি। যাই হোক, তোর কোনো অধিকার নেই একটা মানুষের জীবন নষ্ট করার। তুই ভেবে দেখ ওর সাথে মানিয়ে নিতে পারিস কিনা, না পারলে ওকে ওর বাড়িতে রেখে আসবি। কতই বা বয়স মেয়েটার, এই বয়সে যদি। অর্ণব তাও চুপ। মা, একটা জিনিস কি খেয়াল করেছিস? নিচে মারা যাওয়ার পর কিন্তু তুই একদম চুপচাপ হয়ে গিয়েছিলি, আগের মতো ছিলি না, কারোর সাথে ভালোভাবে কথা বলতি না, মিশতি না, একদম একা একা থাকতি। আর এখন মিম আসার পর থেকে তুই আগের অর্ণব হয়ে গিয়েছিস, আগের হাসি খুশি অর্ণব পরিণত হয়েছিস। মিমি কিন্তু তোকে ঠিক করেছে, সে চলে গিয়েছে, তাকে নিয়ে কেন পড়ে আছিস? যে চলে যাওয়া সে তো চলে যাবে, তাকে কেউ আটকাতে পারবে না। যে চলে গিয়েছে সে তো আর কখনো ফিরে আসবে না। কেন শুধু শুধু অতীত নিয়ে ভাবছিস? সামনে সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে। যদি কিছু নিয়ে ভাবিস তাহলে ভবিষ্যৎ নিয়ে ভাব, মিমকে নিয়ে ভাব, অতীতকে নিয়ে ভাব। অতীত শুধু মানুষকে কষ্ট দেয়, তাছাড়া আর কিছু দেয় না। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, তুই মিমের প্রতি অনেক দুর্বল। তুই ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারিস না। তোর কি মনে হয় না তোর মনে মিমের জন্য জায়গা তৈরি হয়েছে? তুই মিমকে ভালোবাসতে শুরু করেছিস। ভেবে দেখ ভালো করে, এখনো সময় আছে। মায়ের রুম থেকে বের করে মায়ের কথাগুলো ভাবছি। আসলে মায়ের কথাগুলো ঠিক। আমি কেন ওকে শুধু শুধু কষ্ট দিচ্ছি? ওর তো কোনো দোষ নেই, তাহলে কেন ওকে আমি দূরে সরিয়ে রাখছি? এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখি মিম মোবাইল চালাচ্ছে। আমাকে দেখে মিম বলল, মা ডেকেছিলে কেন? সব কিছু ঠিক আছে তো? মায়ের শরীর ঠিক আছে? অন্যবারে বাবা ঠিক আছে, এত চিন্তা করতে হবে না। এই কথা বলতে মিম হেসে দিল।
সত্যি মিমের হাসিটা কি মলিন স্নিগ্ধ, কিন্তু আমি আগে কখনো খেয়াল করলাম না। আচ্ছা মিম, তুমি না থাক, কিছু না, আমি একটু বাইরে যাচ্ছি, এই বলে অর্ণব চলে গেল। আজকে রাতে ডিনার শেষে সব কিছু গুছিয়ে 11টার দিকে রুমে গেলাম। রুমে গিয়ে দেখি অর্ণব নেই। ওয়াশরুম আর বারান্দায় দেখলাম, কোথাও নেই। হঠাৎ করে চোখ পড়লো খাটের উপর। তারপর যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। খাটের উপর তাকাতেই দেখলাম একটা শপিং ব্যাগ রাখা। শপিং ব্যাগ দেখে প্রথমে অবাক হলাম, ভাবছি এখানে কে শপিং ব্যাগ রাখলো। কাছে গিয়ে শপিং ব্যাগটা হাতে নিয়ে দেখলাম ব্যাগে একটা নীল জামদানি শাড়ি আর অনেকগুলো নীল চুড়ি রাখা। এবার অবাকটা একটু বেশি হলাম, কে রাখলো এগুলো আর কার জন্য। হঠাৎ খেয়াল করলাম পাশে একটা কাগজ রাখা। কাগজটা হাতে নিয়ে দেখলাম এতে লেখা আছে, শাড়িটা পরে তাড়াতাড়ি ছাদে চলে আসো। তার মানে এটা অর্ণবের কাজ। উনি কেন হঠাৎ আমার জন্য শাড়ি আনলেন, আর শাড়ি পরে বা ছাদে কেন যেতে বললেন? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, উনি কিভাবে জানলেন নীল কালার আমার খুব ফেভারিট? এসব ভাবা বন্ধ করে রেডি হতে লাগলাম। শাড়ি আর চুড়িগুলো পরে হালকা সেজে নিলাম। সাজ বলতে শুধু লাল লিপস্টিক আর চুড়িগুলো হাত খোপা করে নিলাম। এসব করতে করতে রাত 12টার কাছাকাছি চলে গেল সময়। এরপর তাড়াতাড়ি করে ছাদের দিকে পা বাড়ালাম। ছাদে ঢুকতে বড় সড়ক ধাক্কা খেলাম। ছাদটা পুরো বেলুন আর বিভিন্ন ধরনের লাইট দিয়ে সুন্দর করে সাজানো। আমি কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে এসব, আর ছাদ কেন এভাবে সাজানো। হঠাৎ চোখে পড়লো অর্ণবের দিকে। উনি একটা নীল কালারের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, উনিও নীল পাঞ্জাবি পরেছেন কেন? অবশ্যই অনেক সুন্দর লাগছে ওনাকে। ফর্সা হওয়ায় আরও বেশি মানিয়েছে ওনাকে পাঞ্জাবিটাই। সবসময়ের মতো এখনও সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে। আমার অনেক ইচ্ছে ছিল যে কেউ আমার জন্য নীল শাড়ি ও চুড়ি আনবে, আর সেও আমার সাথে নীল পাঞ্জাবি পরবে, আমার জন্য অপেক্ষা করবে। কিন্তু উনি ওসব জানলেন কি করে? আমি তো একটা কথা কখনো বলিনি ওনাকে। তবে মিমকে দেখে অর্ণবের হার্টবিট কয়েকটা মিস হয়ে গেল। হা করে পলকহীনভাবে তাকিয়ে দেখছে মিমকে। মিমকে এতটা সুন্দর লাগছে যা কখনো বলে বোঝানো যাবে না। নীল শাড়িতে যেন নীলপরীর মতো লাগছে, মনে হচ্ছে সাক্ষাৎ এক পরীকে দেখছি। পুরো যেন স্বর্গের অস্পরীর মতো লাগছে। হালকা সাজে আরো বেশি মানিয়েছে। অবাক দেখে অর্ণব বলে ওঠে, এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আসো। আমি ওনার সামনে যেতে উনি বললেন, অর্ণব, happy birthday ma'am, many happy returns of the day, wishing you a day that is as special as ours. I hope you have a fantasy day and your fantasy year to come. আমি ওনার কথা শুনে পুরোই অবাক। ভুলে গিয়েছিলাম যে আজকে আমার বার্থডে। ওনার কথা এখন মনে পড়লো। উনি জানলেন কি করে আজকে আমার বার্থডে? অনেক অবাক লাগছে, সাথে অনেক খুশিও লাগছে যে উনি আমার বার্থডে পালন করছেন এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে। আমি পুরো হা হয়ে তাকিয়ে আছি ওনার দিকে, আর মনে মনে অনেক খুশিও হচ্ছি। অর্ণব বলল, এভাবে তাকিয়ে কি দেখছো? আসো, কেক কাটবে। আমার হাত ধরে নিয়ে গেল কেক কাটার জন্য। আমি কেক কাটার জন্য, উনি আমাকে খাইয়ে দিলেন আর আমিও। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে উনি এসব করেছেন আমার জন্য। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, অর্ণব, আপনি জানলেন কি করে আজকে আমার বার্থডে? আর এসব আমার জন্য করেছেন? অর্ণব রুকুজকে নাড়িয়ে বলল, বলা যাবে না কীভাবে জেনেছি, আর এসব তোমার জন্য সারপ্রাইজ ছিল। আকাশের দিকে তাকিয়ে আছি আর ভাবছি উনি কি আসলে এসব আমার জন্য করেছেন, নাকি আমি কোনো ঘরের মধ্যে আছি। আজকে অনেক খুশি লাগছে উনি আমার জন্য এত কিছু করেছেন। হঠাৎ করে অর্ণব আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে আমার চুলগুলো খুলে দিয়ে চুলে মুখ গুজলেন। ওনার এমন কাজে আমি বেশ শকড। তো উনি কি করছেন এসব? উনি বলতে লাগলেন, অর্ণব, জানো খোলা চুলে কতটা সুন্দর লাগে তোমার এই চুলগুলো। মায়া ভরা চোখ দেখে আমি প্রথম দিনে প্রেমে পড়ে যাই তোমার, যা আমি কখনো নিজেও বুঝতে পারিনি। মিম, তুমি খুব অবাক হচ্ছ তাই না? এসব দেখে অবাক হওয়াটাই স্বাভাবিক। আজকে তোমাকে আমার মনের কথা বলবো, যা এখনো বলা হয়ে ওঠেনি। আমি জানি যে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। এক ঘরে এক খাটে থাকা সত্ত্বেও আমি তোমাকে বুঝতে পারিনি। আমি হিমু হয়ে রূপার জন্য অপেক্ষা করেছি, অথচ রূপা যে আমার ঘরে বর্ষার প্রথম কদম হয়ে ফুটে আছে সেটার খোঁজই কখনো আমি রাখিনি। যে মানুষটা আমাকে দূর থেকে ভালোবেসে সুখ পায়, কখনো কোনো দাবি করে না, তাকে কিনা আমি দূরে সরিয়ে রেখেছি এতদিন। আমি বারবার তোমার কাছে তোমার ভালোবাসার কথা জানতে চেয়েছি, আর আমি এতই বোকা যে নিজেকে নিজেই চিনতে পারিনি। কথাগুলো বলতে বলতে হঠাৎ অর্ণব আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার হাত ধরে কান্না করতে শুরু করে আর বলতে থাকে, মিম, তুমি কি এখন থেকে আমার রূপা হবে? আমার কাছে থাকা বাকি 4টা পদ্ম ফুলের ভার নেবে, আমার জন্য পথ চেয়ে দাঁড়িয়ে থাকবে। আমি না আসলে রাগ করব না, আমি তোমার জন্য বর্ষার প্রথম কদম এনে দিব, তারপর একসাথে খালি পায়ে জ্যোৎস্না কুড়াতে যাব। বলো না মিম, তুমি কি একটুখানি আমার হবে না? বলো না মিম, তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না?
অর্ণবের কথা শুনে মিমও অর্ণবের সামনে বসে কাঁদতে শুরু করে। মানব চরিত্র বেজায় জটিল, তাকে আজ অবধি কেউ বুঝতে পারেনি। পৃথিবীর সবথেকে কঠিন কাজগুলোর মধ্যে একটি হচ্ছে ভালোবাসা মানুষের চোখের পানি সহ্য করা, কিন্তু সেটা যদি নিজের জন্য হয় তাহলে অদ্ভুত একটা ভালো লাগার কাজ করে। আমি অর্ণবের মুখটা 2 হাতের মধ্যে নিয়ে নিলাম। অর্ণব বলার পর অর্ণব আমাকে জড়িয়ে ধরলো। এক অদ্ভুত অনুভূতি। আমিও অর্ণবকে জড়িয়ে ধরলো, আরও জোরে আমাকে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে আমাকে কেউ ওনার কাছ থেকে নিয়ে যাচ্ছে। এই বুঝি আমাকে ছেড়ে দিলে আমি হারিয়ে যাব, এমনভাবে জড়িয়ে ধরে আছে। আমিও বাধা দিলাম না, আর আমিও এটাই চেয়েছিলাম উনি আমাকে মেনে নেবেন। অর্ণব আমাকে ছেড়ে দাঁড়িয়ে আমাকে দাঁড় করালেন। তারপর উনি আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার হাত ধরলেন। উনি আমার হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিয়ে বললেন, মিম, আমি বলবো না যে আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমার জন্য সব করব, শুধু তোমাকে অনুভব করে নিও। তুমি শুধু অনুভব করে নিও। আজ থেকে আমার প্রতিটা অনুভবে তুমি বলো। অর্ণব আমার হাতটা ওনার বুকের বা পাশে চেপে ধরলেন। আজ থেকে এখানে শুধুমাত্র তুমি থাকবে, শুধুমাত্র তুমি। ওনার কথা শুনে শুধু চোখ দিয়ে পানি পড়ছে আমার। অর্ণব দাঁড়িয়ে আমার চোখের পানি মুছে দিয়ে আবার কপালের সাথে ওনার কপাল ঠেকালেন। এবার ওনার এমন কাজে অনেক লজ্জা লাগছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ করে অর্ণব আমাকে কোলে তুলে নিল। আমি চোখ বড় বড় করে তাকালে উনি একটা চোখ টিপ দিয়ে ঘরে নিয়ে গেলেন। দুজনের মাঝে ডুবে গেলাম। এক ভালোবাসার সাগরে ডুব দিলাম দুজনে। হোক না সময়টা অন্যরকম, শুধুই ভালোবাসার। সকালে ঘুমের মধ্যে বোঝার চেষ্টা করছি যে আমি কোথায় আছি। মনে হচ্ছে কোনো আবদ্ধ জায়গায় আটকে আছি। ভালো করে তাকিয়ে দেখি অর্ণব আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছেন। এখন বুঝলাম কেন এমন লাগছিল। আস্তে করে নিজেকে ওনার থেকে ছাড়িয়ে নিয়ে ওনার দিকে ঝুঁকে ওনাকে দেখছি। এই লোকটাকে ঘুমের মধ্যে যে কি সুন্দর লাগছে তা বলার বাইরে। ওনার কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে যেই চলে যেতে নিলাম, অমনি উনি আমার হাতে খপ করে ধরে ফেলে। আমি পেছন ফিরে ওনার দিকে তাকালে উনি বললেন, অর্ণব, লুকিয়ে লুকিয়ে আদর পেতে কিন্তু ভালোই লাগে। আমি ওনার দিকে রসগোল্লার মতো চোখ করে তাকালে উনি বললেন, অর্ণব, এভাবে তাকিয়ে আছো কেন? তুমি যে লুকিয়ে লুকিয়ে প্রতিদিন আমাকে আদর করো সেটা আমি জানি। এবার আমার চোখ জোড়া বের হয়ে যাওয়ার উপক্রম। কি বললেন উনি? এটা উনি জানেন যে আমি ওনাকে প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আদর করি? ইয়া কথা, উনি এসব কি বললেন? তার মানে উনি সব জানতেন, আর উনি জেনেও চুপ করে থাকতেন, কিছু বলতেন না। কত বড় খারাপ মানুষ। আমি এখন কি বলবো? অর্ণব বলল, কি এত ভাবছো? এত কিছু ভেবে আর লাভ নেই। আমি এখন সব জানি, বুঝেছো? লুকিয়ে লুকিয়ে আদর পেতে লজ্জা করে না? হাই হাই, কি বলে এসব? তুমি লুকিয়ে লুকিয়ে আদর করতে পারো আর আমি আদর নিতে পারবো না? আর কি বললে? আমার লজ্জা করে না? আমার তো মনে হয় লজ্জা তোমার থাকা উচিত, কারণ কাজটা তুমি করেছো, আমি না। আমি তো আর যে আদর পেতে যাইনি। এখন যখন জেনেই গিয়েছি তাহলে এখন সজাগ অবস্থায় দাও। অর্ণব ওনার গালের দিকে ইশারা করেছেন। আমি ওনার দিকে চোখ পাকিয়ে তাকালে উনি একটানে আমাকে ওনার বুকের উপর ফেলে দিলেন আর বললেন, আর একটু শুয়ে থাকো না আমার সাথে, তোমার সাথে থাকতে ভালোই লাগে। মিম, আমি এখানে আপনার সাথে শুয়ে থাকলে রান্না করবে কে? আর আপনি অফিসে যাবেন না? কথাটা বলে ওনার পাশ থেকে উঠে চলে আসি। শাওয়ার নিয়ে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছছিলাম। এমন সময় অর্ণব পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ওনাকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু উনি ছাড়ছেন না। উনি বললেন, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে এই অবস্থায় দেখে আমি নিজেকে উন্মাদের মতো লাগছে। মিম, কি হয়েছে? এখন ছাড়ুন, আমি নিচে যাব। অর্ণব ছাড়ার জন্য তো দৌড়িনি। আমি ওনার দিকে ফিরে ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আজকে যে আমার বার্থডে আপনি জানলেন কি করে? নীল কালার আমার ফেভারিট, আর নীল কালারের শাড়ি পরার আমার ইচ্ছে ছিল যে এনে দিবে। সেও নীল কালারের পাঞ্জাবি পরবে। এসব আপনি জানলেন কি করে? আমি তো আপনাকে কখনো বলিনি এসব। আসলে তোমার ডায়েরি পড়ে জেনেছি। আমি গম্ভীর স্বরে বললাম, মানুষের পার্সোনাল ডায়েরি তাকে জিজ্ঞেস না করেও পড়া যে কোনো ক্রাইমের থেকে কম কিছু না, সেটা কি আপনি জানেন না? কিছু ক্ষেত্রে পড়লে কিছু হয় না। এই যে যেমন তোমার ডায়েরি পড়ে তোমার সম্পর্কে এত কিছু জানতে পারলাম, সেই অনুযায়ী তোমার ইচ্ছাটাও পূরণ করতে পেরেছি, এতে তো লাভই হয়েছে। এক্ষেত্রে আমি কোনো ক্রাইম করিনি, বরং ভালো কাজই করেছি। ওনার এমন লজিক মার্কা কথা শুনে হেসে দিলাম। আমি বললাম, যান এবার, আপাতত আর লজিক শুনতে চাচ্ছি না। কথাটা বলে নিচে চলে এলাম রান্না করার জন্য। রান্নাঘরে গিয়ে দেখি মা রান্না করে। আমি ভাবছি আমি কি খুব বেশি দেরি করে ফেললাম? এমন সময় মা বললেন, আরে মিম, আসো মা। মিম, আপনি কেন রান্না করে আসতে গেলেন? আমি তো করে নিতাম। কি যে বলো, আজকে তোমার জন্মদিন আর তুমি বসে বসে রান্না করবে?
আমি কি রান্না করতে পারি না নাকি? না মা, তা ঠিক না। আচ্ছা দিনা, আমি আপনাকে হাতে হাতে সাহায্য করে দিই। একদমই না, তুমি যাও ঘরে গিয়ে দেখো অর্ণবের কিছু লাগবে কিনা। আচ্ছা। আমি মন খারাপ করে চলে আসলাম। সকালে ব্রেকফাস্ট শেষ করে অর্ণব অফিসে চলে গেল। মা আমাকে দুপুরে রান্নাটাও করতে দিলেন না। রান্না সারাদিন একরকম অলস সময়েই কাটলো। বাড়িতে আজ সব আমার পছন্দের রান্না করেছে মা। এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। কজনের ভাগ্যে এমন শাশুড়ি জোটে, শ্বশুর বাড়ি জোটে। আজকে অর্ণব একটু তাড়াতাড়ি বাসায় চলে এসেছেন। আমার মানে আমি আর অর্ণব সন্ধ্যার সময় বসে গল্প করছি। আচ্ছা মিম, তুমি কখনো আমার উপর কোনো দাবি করোনি কেন? তোমার কিন্তু অধিকার ছিল। তুমি যদি তোমার অধিকার খাটাতে তাহলে কিন্তু আমার হাত পা বাঁধা ছিল। মিম, ভালোবাসার উপর জোর খাটাতে বলছেন? আর জোর খাটিয়ে কে কবে কী বা পেয়েছে? অর্ণব, তুমি বড়ই অদ্ভুত। তোমাকে আমি ঠিক বুঝে উঠতে পারি না। মাঝে মাঝে মনে হয় তুমি একদম সহজ, তোমাকে চাইলেই পাবো আমি। আবার মনে হয় তোমার চারপাশে একটা অদৃশ্য দেয়াল আছে যেটাকে চাইলেও আমি ভেদ করতে পারবো না। মিম, আজকে পূর্ণিমা জানেন? অর্ণব কথা ঘুরিয়ে নিলে, তুমি পূর্ণিমার খবরও রাখো? আমার তো কেন জানি এগুলো মাথায় থাকে না। মিম, চলুন। কোথায়? জ্যোৎস্না বিলাস। মিম, অর্ণব, তুমি সত্যি অদ্ভুত। কি করব বলুন? হিমহার যখন এত শখ, তখন এগুলো তো মাথায় রাখতেই হবে। অর্ণব, চলো। বাইরে বের হওয়ার সময় বললাম, আরে কি করছেন? কি করলাম আবার? জুতো কেন পড়ছেন? অর্ণব, তাহলে উফ, খালি পায়ে চলুন। একটা তৃপ্তির হাসি দিলে মিমের কথা শুনে। আমার এখন নদীর পাড়ে বসে আছি। নদী একটা আলাদা বৈশিষ্ট্য আছে। আশেপাশে বাতাস না থাকলেও একটা শীতল প্রশান্তি বিরাজ করে। নদীতে তখন বড়া জোয়ার। আমি আর অন্য পানিতে পা ভিজিয়ে বসে আছি। অর্ণব বলল, মিম ভালোবাসি। মিম, আমিও। অর্ণব কতক্ষণ চুপ থেকে বলল, অর্ণব, আমার ভাবতে অবাক লাগে আমি তোমাকে এতটা কষ্ট দিয়েছি আর তুমি কি না আমাকে আগলে রাখতে এত ব্যস্ত। আমার পছন্দ অপছন্দ সবটাই খেয়াল তুমি রাখো। আমি তোমাকে বলেছিলাম ভালোবাসা জিনিসটা এক একজন এক একভাবে মূল্যায়ন করে। আমার কাছে কাউকে সত্যিকারে ভালোবাসতে পারাটা অনেক বড় ব্যাপার। আমি যাকে ভালোবাসবো তাকে আমার সবটা উজাড় করে দিয়েই ভালোবাসবো। আর সবটা আমার, ভালোটাও আমার, খারাপটাও আমার। একে অপরের দিকে মানুষটাও যদি আমাকে ভালোবেসে ফেলে সেটা আমার জন্য বোনাস। মিম, তুমি এমন কেন? কেমন? তুমি এত চাপা স্বভাবের কেন? নিজের সমস্যার কথা কখনোই মুখ ফুটে বলো না। সবসময় তো তোমার পাশে কেউ থাকবে। তোমার খবর সবার দিকে খেয়াল আছে, শুধু নিজের দিকে এনে কি করলাম? আপনি সবসময় আমাকে বকেন কেন? তুমি কি মনে করছো তোমার হাত যে এতখানি কেটে গেছে সেটা আমি খেয়াল করিনি? ও আচ্ছা, এই কথা। দূর, ভালো লাগে না, বাদ দেন তো। ভালো না লাগলে তো হবে না। এখন তোমার সাথে আমার ভালোবাসা আছে, সেটা যত্ন করতে হবে। তাই জন্য কি এত খেয়াল আমার প্রতি? এতদিন তো খেয়াল করিনি। কত রাত কান্না করেছি, নির্ঘুম কাটিয়েছি, খোঁজে তো নেননি। অনেক রাত হয়েছে, এখন চলুন। অন্যবার আমি পাশাপাশি হাঁটছি। আজকে আমি আর আমার জীবনের শ্রেষ্ঠ উপহার পেয়েছি। অথচ দুদিন আগে অবধি আমিও ভাবতে পারিনি। মিম, রাগ করলেন কেন? মিম, থ্যাংক ইউ কেন? এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। তাহলে তো তোমাকে অনেকগুলো ধন্যবাদ জানাতে হবে। মিম, কেন? অর্ণব, আমার এত খেয়াল রাখার জন্য, আমাকে এত ভালোবাসার জন্য, আমাকে আবার নতুন একটা জীবন দেওয়ার জন্য। মিম, থাক, আর বলতে হবে না, এবার চলুন। অর্ণব, রাতে রুমে গিয়ে দেখি অর্ণব কাউচে বসে ল্যাপটপ কাজ করছেন। আমি তার পাশে দাঁড়িয়ে আছি, সেটার কোনো খবর নেই। উনি ওনার মতো কাজ করছেন। এবার কিছুটা বিরক্ত হয়ে বললাম, শুনছেন? বলো। উনি আর কিছু বলছেন না। এবার মেজাজ খারাপ হয়ে গেল। আমি বললাম, ডিনার করতে আসুন। আচ্ছা মিম, তুমি আমাকে আপনি করে বলো কেন? আপনি করে বলবো না তো কি বলবো? তুমি করে বলবে। আমি তো তোমার দূরের কেউ না, নাকি আপনি করে বলো। আপনি করে বললে কেমন যেন পরপর মনে হয় নিজেকে। আর তুমি করে বলতে পারো না? আমি আপনি করে ডাকতেই বেশি কমফোর্টেবল ফিল করি। কেন? তুমি করে ডাকলে সমস্যার কোথায়? মিম, বললাম না, পারবো না। তাহলে আমার সাথে আর কথাও বলতে হবে না, তুমি তোমারটা নিয়ে থাকো। কথাটা বললে অর্ণব নিচে চলে গেল। আর মিম হাঁক হোক করে ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে।
ডিনার করে রুমে এসে অন্য মাম্মার সাথে কথা না বলে শুয়ে পড়লো। আমাকে কথা বলার সুযোগও দেননি। সকালে অফিসে যাওয়ার আগে আমার সাথে কোনো কথা বললেন না। আমি ওনার সাথে কথা বললেও উনি কোনো বার্তা দেননি, কিছু জিজ্ঞেস করলেও উত্তর দেননি। অফিস থেকে আসার পর এক দশা কোনো কথা বলছেন না। আমি ওনার পিছে ঘুরু করলেও ওনার কোনো পাত্তা নেই। একসময় খুব বিরক্তি হয়ে রাগ দেখিয়ে জিজ্ঞেস করলাম, মিমি আপনার সমস্যায় কি? কথা বলছেন না কেন? আমি যে আপনার সাথে কথা বলছি সেটা শুনতে পাচ্ছেন না? অর্ণব, আপনি করে বললে কারোর সাথে কথা বলবো না, যে আপনি করে বলবে তার সাথে কথা বলতে চাই না। আজব মানুষ তো, এই নর্মাল একটা ব্যাপারে রাগ করে বসে আছেন আর এই জন্য কথাও বলছেন না। এক নম্বরে নাছোড়বান্দা। ডিনার শেষে রুমে গিয়ে দেখি অর্ণব নেই। বারান্দায় গিয়ে দেখি উনি বসে আছেন, আমাকে দেখো না দেখার ভান করে বসে আছেন। আমি কাছে গিয়ে বললাম, মিম শুনছো? অর্ণব আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, কি বললে? আমার আবার বলো। শুনিনি। মিম জোরেই তো বললাম, শুনিনি কেন? কথাটা বলা মাত্র অন্য মামাকে এক টান দিয়ে ওর কোলে বসিয়ে আমার কোমল আকারে ধরলো। তারপর ঘাড়ে মুখ গুজে বলল, এই একটা কথা বলতে এত সময় লাগলো? মিম কিছু বলতে সময় লাগে, যেটা যতই সহজ হোক না কেন, আর মানুষ হলো অভ্যাসের দাস। অভ্যাস পরিবর্তন করা সহজ না, সেটা সময় লাগে। ছাড়ুন এবার। অর্ণব, কেন, কি হলো? কিছু না বলে খাটে গিয়ে শুয়ে পড়লাম। অর্ণব এসে বলল, রাগ করলে? কি হয়েছে বলো না। রাগ করবো না তো কি করবো? এই সামান্য একটা ব্যাপারের জন্য পুরো একদিন আমার সাথে কথা না বলে থাকলে? আচ্ছা বাবা, সরি। এখন আর সরি বললে কি হবে? বলে আমি পাশে ফিরে শুইলাম। খুব রাগ। মিম একটু অভিমান। অর্ণব, ভাঙিয়ে দিই? মিম দরকার নেই। অর্ণব, তাকাও না একটুখানি। মিম কি হবে শুনি? অর্ণব, তুমি আমার মাধবীলতা যে। মিম তাহলে রাগ দেখালেন কেন? অর্ণব, ক্ষমা কি করা যায় না আমাকে? মিম করলাম তবে। অর্ণব, গন্ধরাজ তবে এবার গন্ধ ছড়াক। মিম ঘুমিয়ে পড়া হয়েছে অনেক রাত। এমন সময় অর্ণব আমাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো। মনে হচ্ছে আমি যেন অর্ণবের ভিতরে ঢুকে যাচ্ছি। মিম আমাকে ছেড়ে যাবে না তো কোনো দিন? ধরে রাখবে যতদিন। আর যদি ছেড়ে দিই? ভালোবাসা দূর থেকেই। আচ্ছা তুমি এমন কেন? মিম যাই না। আমি আমার মতো অন্য বাক্যে রাখতে হয় ভালোবাসলে। ধরে রেখে মানুষ কবেই বা ভালোবাসা পেয়েছে। তুমি অন্যরকম বাড়ি। আমি ছেড়ে দেওয়াতে বিশ্বাসী। এতক্ষণে আমি আর অর্ণব উঠে বসেছি। অর্ণব আমাকে এক টানে ওর কোলের কাছে নিয়ে গেল। আমার ঠোঁটের উপর ওর ঠোঁট ডুবিয়ে দিল। সকালে ঘুম থেকে উঠে অর্ণবকে ডাক দিলাম। ও উঠে আমাকে বলল, অর্ণব গতকাল রাতটা কিন্তু ভালো ছিল। এদিকে অর্ণবের কথা শুনে মিম লজ্জায় লাল হতে শুরু করেছে। পারলে তখনই ওখান থেকে চলে যায়। অর্ণব বুঝতে পেরে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, যাও। আর মিম এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আমি খাটে শুয়ে আছি, মাথাটা কেমন যেন বারবার লাগছে। আমি পাশ ফিরে তাকাতেই দেখি অর্ণব আমার মাথার কাছে বসে আছে। মনে করার চেষ্টা করছি যে কি হয়েছিল আমার। আজকে সকালে মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম। অর্ণব যে সেটা দেখে ভেঙে পড়ে। ওনাদের ফ্যামিলিতে ডক্টর ডেকে আনলেন। ডক্টর দেখে প্রেশার খুব লো, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছে। উনি ঠিক করে খাওয়া দাওয়া করতে বলেছেন আর কিছু ওষুধ দিয়ে গিয়েছেন। আর আমার রেস্টের জন্য আমাকে একটা ঘুমের ইঞ্জেকশনও দিয়েছেন। তাই এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম। আমি উঠার চেষ্টা করতে অর্ণব সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। একদম বাচ্চাদের মতো কাঁদছে। অর্ণব, মিম তুমি ঠিক আছো? মিম মিম অর্ণব, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি বোধহয় তোমাকে হারিয়ে ফেললাম। অর্ণব, প্লিজ কেঁদো না। দেখো আমি একদম ঠিক আছি। ডক্টর তো বলেছেন আমার তেমন কিছুই হয়নি। অর্ণব, তুমি কথা বাদ দাও, আমাকে ছেড়ে কখনো যাবে না। তোমার কিছু হয়ে যায় বিশ্বাস করো আমি মরেই যাব। অর্ণব, প্লিজ শান্ত হয়, এভাবে বলতে যে হয় না। ভাবছি ভাগ্য কতটা ভালো হলে এমন একটা জীবনসঙ্গী পাওয়া যায় যে আমার সামান্য কিছু হলেও নিজেকে সামলাতে পারে না। রাতে বসে বসে মোবাইল চালাচ্ছিলাম, এমন সময় অর্ণব এসে বলল, আচ্ছা মিম, আমাদের বিয়ের কয়েকদিন হলো অথচ আমরা এখনো হানিমুনে গেলাম না। তো এখন কি করব? কি আর করবো? হানিমুনে যাব। এখন এতদিন পর আসছে, হানিমুনে যেতে থাক, যাওয়া লাগবে না। অর্ণব, আজব তো, এখন গেলে কি প্রবলেম? আমরা পরশুদিন যাচ্ছি। মিম কোথায়? সাজেক বেরি। মিম
ব্যাগপত্র গুছিয়ে শেষ, এবার শুধু যাওয়ার পালা। রেডি হয়ে নিলাম। অর্ণব আজকে সাদা শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছে, পুরাই ড্যাশিং লাগছে। এই লোকটাকে দেখলে কেউ বলবে যে ওর বিয়ে হয়েছে। এমনিতে তো অনেক স্টাইলিশ, এখন মনে হয় আরও বেশি হয়ে গিয়েছে। একটু স্টাইল কমালে কি হয়, এখন তো বউ আছে, স্টাইল করে কি হবে, কাকে দেখাবে, আজব মানুষ। 7-9টা বাজে, আমরাও রওনা দিলাম। নিজেদের গাড়ি নিয়ে যাচ্ছি, সাথে ড্রাইভার আছে। মিম আজ সাদা রঙের একটা 3 পিস পরেছে, বেশ অন্যরকম লাগছে ওকে। ও সাধারণত শাড়ি পরে, কারণ অর্ণব শাড়ি পছন্দ করে। শাড়ি না পরলে নাকি বউ লাগে না, কিন্তু বেড়াতে যাওয়ার জন্য অর্ণব নিজে ড্রেস নিয়ে এসেছে, ক্যারি করতে সুবিধা হবে তাই জন্য। অন্যবার আমি গাড়িতেও বসে আছি। তোমার যখন এত হিম হওয়ার শখ, খাগড়াছড়ি অবধি তো হেঁটে চলে যেতে পারতে। অন্য মজা করছো তাই না? খুব খারাপ হবে কিন্তু। মজা করা বারণ, কারণে অকারণ। অর্ণব আমার দিকে তাকাতে আমি ঠোঁটে আঙুল দিয়ে অন্য পাশে ফিরলাম। রাতে জার্নি করতে এমনিতে আমার অনেক ভালো লাগে, আর সেটা যদি হয়, যদি দূরপাল্লার যাত্রা হয়, তাহলে তো কথাই নেই। এই সময় কোথাও গেলে পরিবেশটা ভালো করে অনুভব করা যায়, কেননা এই সময় সব একদম শান্ত থাকে। আমি বাইরে প্রকৃতি দেখছি, কি মনোরম একটা পরিবেশ, মনটা ভালো করে দেয়। আমি এটা ভেবে অবাক হচ্ছি যে আমাদের দেশটা এত সুন্দর, সেটাও ভাবছি যে আমি আমার দেশ সম্পর্কে কতটা কম জানি। এজন্যই হয়তো কবি লিখেছেন, বাংলার মুখ দেখিয়াছি আমি, তাই আর পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আমি। অর্ণব হঠাৎ করে বলল, মিম ওদিকে কি করছো, এদিকে আসো। কথাটা বলে অর্ণব আমাকে টান দিয়ে ওর বুকের কাছে নিয়ে নিল। সকাল 10টা বাজে পৌঁছে গেলাম খাগড়াছড়ি। গাড়ি থেকে নেমে চারপাশটা দেখছি, কি অপরূপ লাগছে জায়গাটা। অনেক মানুষ এখানে ঘুরতে আসে, টুরিস্ট স্পট বলে কথা। হোটেলে আগ থেকে বুক করা ছিল, তাই নতুন করে বুক করতে হয়নি। অর্ণব আগে থেকে বুক করে রেখেছে। আমরা গ্রিন বাংলা হোটেলে উঠেছি। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে চলে সেখানকার একটা জায়গাটা হলো আলুর টিলা গুহা। এটা একটি সুড়ঙ্গ পথ। গুহাটা অনেক মানুষ যাচ্ছে পরিদর্শন করার জন্য। আলুর টিলা গুহায় ঢোকার আগে একটা মশাল নিয়ে যেতে হয়, কেননা ভিতরে নাকি অনেক অন্ধকার, কিছুই দেখা যায় না। আমি আর অন্য ভিতরে ঢুকে দেখছি অনেক বেশি অন্ধকার এখানে। অনেকে পুরোটা না ঘুরে চলে যাচ্ছে ভয়ে। আমরা কিছুক্ষণ ঘুরে দেখে বের হয়ে আসি সেখান থেকে। দুপুরে লাঞ্চ শেষ করে হোটেলে ফিরে কিছু কাপড় চোপড় প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে নিলাম সাজেক বেলে যাওয়ার জন্য। গাড়ি দিয়ে কিছু দূর যাওয়ার পর দেখলাম আর্মির ক্যাম্প। সেখানে আমাদের গাড়ি থামিয়ে দেওয়া হলো। এরপর আর নিজেদের গাড়ি নিয়ে উপরে যাওয়া যায় না। এসব আর্মিরা নাকি ওদের গাড়িতে করে নিয়ে যায় সবাইকে, কারণ এখানে অনেক ডাকাত আছে, ওরা একা ফেলে লুট করে। অনেক ঝুঁকিপূর্ণ জায়গা, তাই ওনারা যাত্রীদের নিয়ে যায়। ওদের এই যে গাড়ির নাম চাঁদের গাড়ি, আর এই চাঁদের গাড়ি 2 টাইমের উপরে যায়, সকালে 10টায় আর দুপুর 1:30টায়। আমরা 1:30টার সময় গাড়িতে যাচ্ছি। সাজেক পেরি খাগড়াছড়ি থেকে 3000 ফিট উপরে। যতটা উপরে গাড়ি উঠছে তত ভয় লাগছে, মনে হচ্ছে এই বুঝি গাড়ি পড়ে গেল। পাহাড় আঁকা বাঁকা হওয়ায় গাড়ি অনেক ধীরে আর সাবধানে চালানো হচ্ছে। আমি ভয়ে অর্ণবের হাত চেপে ধরছি। অর্ণব সেটা বুঝতে পেরে একটা মুচকি হাসি দিয়ে আমাকে পিছন দিয়ে হাত দিয়ে জড়িয়ে ধরল। চারিদিকে এত সুন্দর যে চোখ ফেরানোর মতো না। আমি বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, পাহাড়ি গাছপালা ঘেরা জায়গাটা। আমরা 4:30টায় এসে পৌঁছালাম সাজেক বেরিতে। এখানেও হোটেল বুক করা আছে। আমরা এখানে নিরিবিলি হোটেলে উঠেছি। হোটেলে আসার পর ফ্রেশ হয়ে দুজনেই রেস্ট করে নিলাম। সন্ধ্যায় অর্ণব বলল, মিম রেডি হয়ে নাও, বাইরে যাব। মিম কোথায় যাবে এখন? অর্ণব সূর্যাস্ত দেখতে। মিম আচ্ছা। আমি হেলিপ্যাডে এলাম সূর্যাস্ত দেখতে। হেলিপ্যাডের জায়গায় হেলিকপ্টার নামে, কারণ এখানে খাবার আর পানির কোনো ব্যবস্থা নেই। হেলিকপ্টার এসে পানি আর খাবার দিয়ে যায়। আমরা হেলিপ্যাডে পৌঁছাতে দেখলাম সেখানে অলরেডি অনেক মানুষ। সবার একাই উদ্দেশ্য প্রকৃতিতে একটু কাছ থেকে দেখবে। প্রকৃতির নিয়ম, যথাসময়ে সূর্য অস্ত গেল, এই নিয়মে কোনো উন্নতা হয় না। আমি এর আগেও সূর্যাস্ত দেখেছি, কিন্তু আজকে একটু অন্যরকম লাগছে। হয়তো অর্ণব আছে তাই, নয়তো চারপাশের পরিবেশের জন্য। কেননা এখানে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়গুলো এত উঁচু উঁচু যে সূর্যটা মনে হচ্ছে পাহাড়ের সাথে লেগে আছে। মনে হয় পাহাড়ের সূর্য উদয় হয় আর এখানেই অস্ত যায়। রাতে ডিনার করতে একটা হোটেলে গেলাম। হোটেলটা একদম নর্মাল, সেরকম কোনো হোটেল না। এখানকার সব খাবারই হোটেল নর্মাল, কিন্তু হোটেলটা অনেক সুন্দর, কাঠ আর বাঁশ দিয়ে তৈরি। এখানকার সব খাবারে হোটেলে একই টাইপের। ডিনার শেষে হোটেলে ফিরে আসে। আমরা যে হোটেলে উঠেছি সেটা কাঠ আর বাঁশের তৈরি, মাটি থেকে বেশ কিছুটা উঁচু, কিন্তু হোটেলটা অনেক সুন্দর, একদম অন্যরকম আর আলাদা।
একরকম হোটেল আর কোথাও দেখতে পাওয়া যায় না, হয়তো এখানেই দেখতে পাওয়া যায়। এখানে সব হোটেলই কাঠ আর বাঁশ দিয়ে তৈরি। এখানে অনেক ভালো হোটেল বা 5 স্টার হোটেল নেই, সব হোটেলে এই টাইপের। রুমের বারান্দায় দাঁড়িয়ে বাইরে পরিবেশটা দেখছি। বারান্দায় চেয়ারে রাখা আছে, অনেক সুন্দর লাগছে, এখান থেকে সব কিছু দেখা যায়। বাইরের পরিবেশটা এতটা মনোযোগ দিয়ে দেখছি যে অর্ণব আমার পাশে এসে দাঁড়িয়েছে, আর আমার কোনো খেয়ালই নেই। হঠাৎ অর্ণব আমাকে পিছন থেকে জড়িয়ে ধরাতে আমি কিছুটা কেঁপে উঠি। অর্ণব বলছে, অর্ণব এখানে দাঁড়িয়ে কি করছো? আমি বাইরে পরিবেশটা দেখছি, কি সুন্দর লাগছে এখান থেকে দেখতে। অর্ণব মিম একটা গান শোনাও না এখন। অর্ণব কথাটা বলে অর্ণব চেয়ারে বসে আমাকে পর করে কোলে বসিয়ে তুলে মুখ ডুবালো। আমি গান গাওয়া শুরু করলাম। গান গাওয়া শেষ হতে অর্ণব মিমকে কোলে তুলে নিল। মিম অবাক হয়ে চোখ বড় বড় করে অর্ণবের দিকে তাকিয়ে বলল, মিম কোলে নিয়েছো কেন? মানুষ হানিমুনে কেন আসে? মিম লজ্জা পেয়ে আর কিছু বলল না।